মানুষের জটিলতা, শরীর, মন এবং আত্মা। আজকের এই আলোচনাতে আমরা মানুষের অস্তিত্বের এই তিনটা দিক মানে শরীর, মন আর আত্মা এর গভীরতা বোঝার চেষ্টা করব। তো চলুন এই অসাধারণ যাত্রার গভীরে প্রবেশ করা যাক। আচ্ছা, কি আমাদের মানুষ বানায়? এই প্রশ্নটা কিন্তু বেশ গভীর, তাই না? আমরা কি কেবলই কিছু কোষের সমষ্টি, নাকি একটা চিন্তা করতে পারা মেশিন, নাকি এর থেকেও বেশি কিছু? এই যে বললাম আমরা কোষের সমষ্টি, নাকি চিন্তাশীল যন্ত্র, নাকি আরও কিছু? এই আরও কিছুটা কি? আমাদের এই যাত্রাটা শুরু হচ্ছে কিন্তু একেবারে আমাদের নিজেদের ভেতর থেকে, আমাদের এই জটিল শরীরটাকে দিয়েই। শারীরিক গঠন থেকে শুরু করে আমাদের ভেতরের সম্ভাবনা পর্যন্ত আমরা মানুষের অভিজ্ঞতার প্রত্যেকটা স্তর খুঁজে দেখব। তো চলুন শুরু করা যাক আমাদের শরীরেরই কিছু বিস্ময়কর ব্যাপার দিয়ে। প্রথমেই আসা যাক আমাদের শরীরের বিস্ময়কর এক অঙ্গ, হৃৎপিণ্ড বা হার্টের কথায়। একে আমরা সাধারণত একটা পাম্প মেশিন হিসেবেই জানি, তাই তো? কিন্তু এটা শুধু একটা পাম্প না, এর ভেতরে আছে এক অবিশ্বাস্য রকম উন্নত বৈদ্যুতিক ব্যবস্থা। একে বলা যেতে পারে একটা ইলেকট্রিক্যাল অটোবান। দেখুন, আমাদের হার্টের নিজস্ব একটা ইলেকট্রিক্যাল সিস্টেম আছে। এর পাওয়ার স্টেশন বা শুরুটা হয় এসএ নোড থেকে। এটাকে বলা হয় হার্টের একদম ন্যাচারাল পেসমেকার। আর এখান থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল বা সংকেত পুরো পার্কিনজি নেটওয়ার্ক জুড়ে ছড়িয়ে পড়ে। আর ঠিক এই কারণে হার্টের প্রত্যেকটা বিট একদম পারফেক্ট ছন্দে হয়। ভাবা যায় কতটা নিখুঁত একটা ব্যবস্থা। আর সবচেয়ে অবাক করার মতো যে ব্যাপারটা, তার নাম হলো অটোমেটিসিটি। মানে কি জানেন? এর মানে হলো হার্টকে যদি শরীর থেকে আলাদাও করে ফেলা হয়, তবু এটা নিজে নিজেই চলতে থাকবে, স্পন্দিত হতে থাকবে। মানে এর যেন নিজস্ব একটা জীবন আছে, যা বাইরের কোনো নির্দেশের তোয়াক্কা করে না। আর এই যে সিস্টেমটা, এটাকে জার্মানির বিখ্যাত সুপার হাইওয়ে বা অটোবানের সাথে তুলনা করা হয়। কেন? কারণ এটা অবিশ্বাস্য স্পিডে সিগন্যাল পাঠায়। আর এই গতির কারণেই হার্টের সংকোচন বা পাম্পিংটা এত শক্তিশালী আর নিখুঁত হয়। সত্যি বলতে এই গতিই কিন্তু আমাদের বাঁচিয়ে রাখে। তো আমরা হার্টের এই অটোম্যাটিক বা স্বয়ংক্রিয় সিস্টেমটা তো দেখলাম। এবার চলুন এমন একটা অঙ্গে যাই যেটা আমাদের জন্য পুরো বাস্তবতার ধারণাটাই তৈরি করে। হ্যাঁ, আমাদের চোখ। আর চোখ কিন্তু শুধু একটা ক্যামেরা না, যেটা কেবল ছবি তোলে। এটা আসলে আমাদের জন্য বাস্তবতা তৈরি করে। একটা ক্যামেরার মানুষের চোখের মধ্যে কিন্তু বিশাল পার্থক্য আছে। একটা ক্যামেরা কি করে? সে শুধু আলোটাকে রেকর্ড করে, একটা স্থির ছবি তোলে। কিন্তু আমাদের চোখ, সে একটা দৃশ্যের সাথে নিজেকে মানিয়ে নেয়। আমরা যা দেখি সেটা আসলে আলোর হুবহু কপি না, সেটা হলো আমাদের মস্তিষ্কের তৈরি করা বাস্তবতার একটা ভার্সন। এই যে বললাম মস্তিষ্ক বাস্তবতা তৈরি করে, এর একটা দারুণ উদাহরণ হলো অপটিক্যাল ইলিউশন। যেমন ধরুন, এমন কিছু ইলিউশন আছে যেখানে ব্রেন এমন একটা রং দেখতে পায়, যেমন সবুজ, যা ছবিতে আসলে একদমই নেই। এটা পরিষ্কার প্রমাণ করে যে আমরা যা দেখি তা আমাদের মনই তৈরি করে। দেখাটা কেবল একটা শারীরিক ব্যাপার না, এটা পুরোপুরি একটা মানসিক নির্মাণ। তাহলে আমরা রং দেখি কিভাবে? পুরো প্রক্রিয়াটা কিন্তু কয়েকটা ধাপে হয়। ১. আলো একটা জিনিস থেকে ঠিকরে এসে আমাদের চোখে ঢোকে। ২. চোখের লেন্স সেই আলোটাকে রেটিনার উপর ফোকাস করে। ৩. রেটিনাতে থাকা বিশেষ কিছু কোষ, রড আর কোণ, সেই আলোতে সক্রিয় হয়ে ওঠে। আর সবশেষে ৪ নম্বর ধাপে অপটিক নার্ভ সেই সিগন্যালটা ব্রেনে পাঠায়, আর ব্রেন সেটাকে প্রসেস করে রং হিসেবে আমাদের দেখায়। আর এই পুরো ব্যাপারটা ঘটে যায় এক মুহূর্তের মধ্যে। আচ্ছা, হার্ট আর চোখ তো হলো। এবার চলুন আমাদের শরীরের কন্ট্রোল সেন্টার মানে ব্রেন বা মস্তিষ্কের দিকে যাওয়া যাক। আর ব্রেন নিয়ে সবচেয়ে প্রচলিত যে ধারণাটা আমরা প্রায় শুনি, সেটা হলো আমরা নাকি এর মাত্র 10% ব্যবহার করি। চলুন তো এই ধারণাটা একটু তলিয়ে দেখা যাক। এর পেছনের আসল সত্যিটা কি? তো প্রশ্নটা হলো, আমরা কি আসলেই আমাদের ব্রেনের মাত্র 10% ব্যবহার করি? সিনেমায়, বইপত্রে সব জায়গায় তো এটাই বলা হয়। কিন্তু বিজ্ঞান কি বলে? এটা কি আসলেই সত্যি নাকি শুধুই একটা মেজ? এই 10%-এর ধারণাটা যে ভুল, তার পক্ষে কিন্তু অনেক প্রমাণ আছে। যেমন ব্রেনের সামান্য একটু ক্ষতি হলেই কিন্তু আমাদের কোনো না কোনো ক্ষমতা কমে যায়। ব্রেন স্ক্যান, যেমন এফএমআরআই বা পিইটি স্ক্যান, দেখায় যে আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও ব্রেনের প্রায় সব এলাকায় অ্যাক্টিভ থাকে। দশকের পর দশক গবেষণা করেও বিজ্ঞানীরা ব্রেনের এমন কোনো অংশ খুঁজে পাননি যার কোনো কাজ নেই। আর সবচেয়ে বড় কথা, অব্যবহৃত ব্রেন সেলগুলো সাধারণত মরে যায়, টিকে থাকে না। আর সম্ভবত সবচেয়ে বড় প্রমাণটা হলো ব্রেনের শক্তি ব্যবহারের হিসাবটা। ভাবুন একবার, আমাদের ব্রেনের ওজন পুরো শরীরের ওজনের মাত্র 2%, অথচ এটা আমাদের শরীরের মোট শক্তির 20% একাই খরচ করে ফেলে।
এখন কথা হলো, যদি ব্রেনের 90% কোনো কাজেই না আসতো, তাহলে শরীর কি এত বিপুল পরিমাণ শক্তি এর পেছনে শুধু শুধু নষ্ট করত? একদমই না। তো শরীর আর ব্রেনের এই সব জটিলতার আলোচনা থেকে এবার আমরা একটু ভিন্ন দিকে যাব, মানুষের চরিত্রের দার্শনিক আর আধ্যাত্মিক দিকটার দিকে। চলুন দেখি মানুষের এই যে জটিল চরিত্র, এই বিষয়ে কোরআনের দৃষ্টিকোণটা ঠিক কী রকম। একটা মজার ব্যাপার হলো, কোরআনে মানুষ বোঝানোর জন্য কিন্তু একটা নয়, বরং কয়েকটা ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন আল বাশার বলতে বোঝানো হয় মানুষকে একটা জৈবিক প্রাণী যার শারীরিক অনুভূতি আছে। আবার আল ইনসান শব্দটা ইঙ্গিত দেয় মানুষের সেই স্বভাবের দিকে যেখানে সে তার দায়িত্ব ভুলে যেতে পারে বা প্রলোভনে পড়তে পারে। আর আন্নাস বলতে বোঝানো হয় মানুষকে তার সামাজিক পরিচয়, মানে একই সত্তার কতগুলো ভিন্ন ভিন্ন দিক। এই যে মানুষের চরিত্রের দুটো দিক, এটা কিন্তু বেশ ভাবনার বিষয়। একদিকে দেখুন, মানুষের মধ্যে ভালো হওয়ার অসংখ্য সম্ভাবনা আছে। সে মহৎ হতে পারে, কৃতজ্ঞ হতে পারে, এমনকি নেতা বা খলিফা হওয়ার যোগ্যতাও রাখে। আবার ঠিক এর উল্টো দিকে মানুষের মধ্যে খারাপ হওয়ার প্রবণতাও আছে। সে দুর্বল, কৃপণ আর খুব সহজেই অভিযোগ করে। আসলে আমাদের সবার মধ্যেই এই ভালো আর মন্দের একটা লড়াই চলতে থাকে। তো আমাদের এই যে এত জটিল শরীর, এত উন্নত মস্তিষ্ক, এত বিচিত্র চারিত্রিক বৈশিষ্ট্য, এই সব কিছুর পেছনে কি কোনো বড় উদ্দেশ্য আছে? কোরআন এই ব্যাপারে কি বলে? চলুন সেটাই এবার জানা যাক। কোরআনের দৃষ্টিকোণ থেকে মানুষের একটা বিশেষ পরিচয় আছে, আর সেটা হলো পৃথিবীতে সে একজন নেতা বা খলিফা হিসেবে কাজ করবে। এর মানেটা কি? এর মানে হলো এই পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনা করা, এর যত্ন নেওয়া। এই বিশাল দায়িত্বটা মানুষের ওপরই দেওয়া হয়েছে। সূরা আত-তিনের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। এই কথাটা কিন্তু অনেক গভীর। সুন্দরতম গঠন মানে শুধু বাহ্যিক বা শারীরিক সৌন্দর্য না। এর মানে হলো জ্ঞান, বিবেক আর আধ্যাত্মিক সম্ভাবনার দিক থেকেও মানুষকে সেরা রূপে তৈরি করা হয়েছে। তাহলে সবকিছু মিলিয়ে কি দাঁড়ালো? আমাদের শরীরটা যেমন জটিল, তেমনি আমাদের সৃষ্টিও একটা বিশেষ উদ্দেশ্যের জন্য। এখন প্রশ্নটা হলো, আমাদের ভেতরে যে অনেক সম্ভাবনা লুকিয়ে আছে, সেটাকে আমরা কিভাবে কাজে লাগাবো? কিভাবে সেই সেরা রূপটা আমরা বাস্তবে ফুটিয়ে তুলব? আর এই প্রশ্নের উত্তর খোঁজাটাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড়